আমার সঙ্গে রয়েছেন জ্যোতিকা জ্যোতি। প্রথমত হচ্ছে তিনি ভীষণ ভালো একজন অভিনেত্রী, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিরেক্টর। জ্যোতি, আগেই জিজ্ঞেস করবো কলকাতায় এসে কেমন লাগছে বলো? এখন বেশ ঠান্ডা পড়েছে। বাংলাদেশ থেকে কম, তাই জন্য একটু ভালো লাগছে। আর এই বছর আমি এসেছি নতুন পরিচয়ে এখানে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে। শিল্পকলা একাডেমি হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল কালচারাল সেন্টার। সো এখানে মানুষ কি ভাবছে বই নিয়ে, কালচার নিয়ে, আমি মতামতগুলো শুনছি। মনে হচ্ছে যে আমার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আসলে, এবং আমার কোনো না কোনোভাবে এটা অভিনয়ের সাথে কানেক্টেড। অনেক মানুষের কথা শোনা, মতামত শোনা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি দেখছিলাম যে তুমি একদম সরাসরি বইও বিক্রি করছো। একদম বই, মানে একেবারে যেভাবে প্রকাশকরা বই বিক্রি করে একদম ওইভাবে দায়িত্ব নিয়ে বই বিক্রি করছো। তোমার বই পড়া হয়? বই পড়ার সময় পাও এত কিছু করে? সময় পাই বলতে আসলে পড়তে হয়। প্রথম কথা হচ্ছে বই হয়তো হাতে নিয়ে যখন কোনো প্রিয় বই আসে পড়ি, কিন্তু আমার কাজের প্রয়োজনে, হোক সেটা অভিনয়, হোক সেটা আমার অফিস বা কোনো কিছু জানা দরকার, কিছু হলেই গুগলে আসলে চলে যেতে হয়। এখন যে কোনো ইনফরমেশান যেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা চাই, তো পড়ার মধ্যেই থাকি। ও চোখে একটু মানে ইদানিং খুব চাপ লাগে যে প্রচুর পড়া হচ্ছে, আর এখানে জয়েন করার পর পড়তেই হচ্ছে, কারণ আমাকে জিনিসটা বুঝে নিতে হবে। কি বুঝছো মানে এখানকার মানুষদের মধ্যে বাংলাদেশের বই নিয়ে কতটা চাহিদা আছে বলে বুঝতে পারছো? এখানকার মানুষদের মধ্যে বাংলাদেশি বই নিয়ে অনেক চাহিদা। সেটা আমি আগে 2-3টা বইমেলায় এসেছি, তখন আমি বুঝতে পেরেছি বাংলাদেশ প্যাভিলিয়নে ভিড় দেখে। আর আমাদের মানে আমার শিল্পকলা একাডেমির বেশিরভাগ এখানকার মানুষ পেইন্টিং রিলেটেড বই খুব পছন্দ করে, চারুকলা বিষয়ক, সেটা দেখলাম। আবার বাউল বা ফোক বিষয়কও পছন্দ করে। যেমনটা আমাদের দেশে হলে হয়তো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এরকমগুলো বেশি চায়, এখানে পেইন্টিংটা বেশি চায়। এছাড়াও আমি কিছুক্ষণের মধ্যে অনেক রকমই, যে একজন নিল নাচের উপর একটা বই। আর শিল্পকলা একাডেমি তো আসলে মোটামুটি গবেষণামূলক বই সব কিছুই, মানে এখানে যারা স্টুডেন্ট বা যারা কালচার নিয়ে কাজ করেন, কালচারের বিভিন্ন সেক্টরের বই। এখানে তো আসলে গল্প উপন্যাসের সুযোগ নেই, তো যেহেতু এটা একটা ন্যাশনাল একাডেমি, বেশিরভাগই নন ফিকশন একাডেমি। কলকাতায় তুমি এসছো আগে কাজের সূত্রে এসছো, মানে কাজ তো এটাও, কিন্তু সেটা হচ্ছে অভিনয়ের সূত্রে এসছো। তো আমরা তোমাকে এখানকার ছবিতে কবে আবার দেখতে পাবো? তোমরা প্ল্যান রয়েছে? আমি তো আসলে এখানে কন্টিনিউ করতে চেয়েছিলাম রাজলক্ষ্মী শ্রীকান্তর পর, কিন্তু আমার ব্যাড লাক যে করোনা শুরু হয়ে গেল, এবং তখন তো আসলে 2-3 বছর এমনিতেই কেটে গেছে, যে আদৌ পৃথিবীতে আর কোনো দিন সিনেমা হবে কিনা, বেঁচে থাকবো কিনা সেটারই নেই। যার জন্য আমি গ্রামে গিয়ে একটা ফার্ম, মানে এগ্রো শুরু করেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি যখনই করোনা একটু শেষের দিকে হয়ে গেল, লোকজন আর খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, আমি আসলে সামলাতে পারিনি, যার জন্য বন্ধ করেছি। তো তারপর আবার আমি অভিনয়টাতেই, কিন্তু মাঝখানে কাজটা অনেক কমে গিয়েছে, এবং আমি যেরকম মানে রাজলক্ষ্মী শ্রীকান্তর পর আরও কয়েকটা মুভির পর আমার কাছে মনে হয়েছে যে আমার কাজের একটা ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করা উচিত, বা আমি মানসিকভাবেও যে কোনো কাজ করতে পারছিলাম না, যার জন্য কাজের পরিমাণ একটু কমেছে। এই জন্যই আমি এই মানে জবটাতে এই দায়িত্বটাও আমি নিয়েছি। তো আবার আমি এখন ঠিকঠাকভাবে ব্যাক করতে চাই। আমার নিজের প্রোডাকশন একটা সিনেমা হবে, মানে নিজের প্রোডাকশনে আমি গভর্নমেন্ট ফান্ডিং পেয়েছি এটার জন্য। লারা নামে একটা চলচ্চিত্র, সেটা নিয়ে এখন আমার ব্যস্ততা রয়েছে আর কি। আচ্ছা, সেটার কি তুমি প্রযোজক হিসাবেই কাজ করবে নাকি? এটা আসলে আমাদের চিত্রনাট্যটা পুরোটা হলে তারপর কাস্টিং, এখনও সবগুলো কাস্টিং নিয়ে ভাবিনি। তো আমি থাকবো কি না আমি এখনও জানি না, কিন্তু ইচ্ছে আছে যদি কোনোভাবে থাকা যায়। এছাড়া আমি আসলে প্রযোজক হিসেবে আমি আমার চলচ্চিত্রটার জায়গায় কোনো ছাড় দিতে চাই না। সো আমাকে মানালে করব, না মানালে কিছু করার নেই। আর তবে আমার খুব একদমই এখানে কলকাতা, পশ্চিমবাংলা সহ ওয়ার্ল্ড ওয়াইড এটা রিলিজ করার ইচ্ছে আছে, আর এখানে সবসময়ই কাজ করতে চাই। তো আমার মনে হয় ওই সব কিছু মিলিয়ে আমিও একটু স্ক্রিনে কম ছিলাম। অনেকে ভাবছে যে আমি যেহেতু চাকরি করছি এখন হয়তো অভিনয় করব না, কিন্তু আসলে অভিনয় করব, এবং নতুনভাবে মানে আমি নিজেকে প্রিপেয়ার করছি আসলে। পার্সোনালি তুমি কী ধরনের বই পড়তে পছন্দ করো? আমি যখন কলেজে পড়তাম
তখন আমি উপন্যাস গল্প এগুলো আমি পড়তাম, যে তখন আসলে বেশিরভাগ সুনীল, সমরেশ, শীর্ষেন্দু এরকম। হুমায়ুন আহমেদ আমি একটু কম পড়েছি, পরে পড়েছি। আর এখন আমি দেখলাম যে আমার একটু প্রবন্ধ গবেষণামূলক বই, এবং যে বইগুলো ধরো যে উপন্যাস বা কবিতা বই আমি প্রচুর পড়ি, দেখা গেলো যেখানে দাঁড়িয়ে পড়ে ফেললাম, বই শেষ হয়ে গেল মানে মনোযোগ দিয়ে। কিন্তু উপন্যাস কয়েকদিন সময় লাগে পড়ি, বাট গবেষণামূলক বই আমার কাছে মনে হয় নিজেকে রিচ করার জন্য যে কোনো বই ভালো লাগে, মানে একটু কঠিন হলেও আমার ভালোই লাগে। কাকে এগিয়ে রাখবে তুমি এই বইমেলার স্পিরিটে, কলকাতা না ঢাকা? দুটো আসলে দুরকম। এখানে ধরো যে পড়াশোনা, বই, এরকম স্পিরিটটা এখানে বেশি। আর আমাদের ওখানে আন্তর্জাতিক মাতৃভাষার সাথে সম্পর্কিত বিষয়গুলো, ভাষা আন্দোলন, যেহেতু ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে একটা 21শে ফেব্রুয়ারি অনেক বড় করে হয়, ওই স্পিরিটটা ওখানে বেশি। কিন্তু আমার কাছে মনে হয় যে এক মাসের স্পিরিটের থেকে সারা বছর বইয়ের প্রতি আগ্রহটা বোধহয় এখানে বেশি, কলকাতায়। তো আস্তে আস্তে বাড়ছে। আমাদের ওখানে একটু বেশি স্টলে আসা, একটু খাবার বা বেড়ানো, আসলে আমাদের বেড়ানোর বা মানুষের সময় পার করার খুব বেশি অপশন নেই বাংলাদেশে। তো অনেক ভিড় করে, অনেকে হয়তো বই কম কিনলেও মানুষের উপস্থিতি খুব হয়, অনেক সেখানে মানে একটু আমাদের এখানে যেমন সবাই নর্মালি আসে বইটুই দেখছে, আমাদের ওখানে একটা উৎসব ব্যাপার থাকে অনেক বেশি, একটু সেজে গুজে মাথায় ফুল টুল দিয়ে সবাই ঘুরে, মেয়ে ইয়াংরা, উৎসব ব্যাপারটা বেশি। কিন্তু এখানে বেশি পাঠকরা বেশি মনোযোগী। আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে প্রচুর হিন্দি সিনেমা তোমাদের ওখানে রিলিজ করছে বাংলাদেশে, যেটা নিয়ে দু ধরনের মতামত রয়েছে বাংলাদেশে। তোমার কি মনে হয় এই যে সিনেমা রিলিজের ব্যাপারটা, দু দেশেরই সিনেমা যদি দুদিকে রিলিজ হয়, তাহলে সেটা কি ভালো না খারাপ, না কি এর উপকারিতা কি আর অপকারিতা কি? এর একসঙ্গে আমি আরেকটা জিনিস জুড়ে দেব, সেটা হচ্ছে এবছর থেকে বাংলাদেশের প্রকাশকরা ডিরেক্ট কলকাতায় বই বিক্রি করতে পারবে, আর কলকাতার প্রকাশকরা ডিরেক্ট বাংলাদেশে বই বিক্রি করতে পারবে। হ্যাঁ, সেটা সিনেমার ক্ষেত্রে হলেও কি ভালো নাকি খারাপ, কি মনে হয়? আমি তো মনে করি খুব ভালো, কারণ কালচারাল এক্সচেঞ্জ খুবই প্রয়োজন। এবং দুই বাংলা, এখানে তো কালচারালি মানে এখন তো আর ভৌগোলিকভাবে এক হওয়া সম্ভব না, কালচারালি মিলেমিশেই কাজ করা উচিত, না হলে আসলে সারা পৃথিবীতে বাংলার অবস্থানটা শক্ত হবে না। তো বাঙালির নিজের স্বার্থেই আসলে এই এক্সচেঞ্জ প্রয়োজন। আর হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা তো রিলিজ হয় বাংলাদেশে, তো হিন্দি সিনেমা রিলিজ না হওয়ার তো কোনো কারণ আমি দেখি না, কারণ এটা একটা বিজনেস, সিনেমা বিজনেস। তো হিন্দি সিনেমা করে যদি হলগুলো বিজনেস করতে পারে, এখানে আমি না হওয়ার মানে এটাকে বেঁধে রাখার, মানে বাধা দিয়ে রাখার যুক্তি নেই আর কি। এখন অনেকে বলে থাকে যে হিন্দি ছবি আসলে আমাদের ছবি চলবে না এরকম, কিন্তু যেটা চলবে না সেটা আসলে কখনোই চলবে না হিন্দির সাথে, বরং কম্পিটিশনে আরও বেটার কাজ হবে বাংলাদেশে। আমি অবশ্যই এটার পক্ষে। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।